কিন্তু এই সহজাত প্রবৃত্তিকে সমাজ পরিবর্তনের কাজে এটাকে নথিবদ্ধ করা, লিপিবদ্ধ করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা শিক্ষা আকারে হাজির করা, এটা অত্যন্ত একটা মহৎ কাজ। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমার ছোট ভাই হাসান আহমেদ চৌধুরী কিরণকে, যিনি এরকম একটা মহৎ কাজে অনেক আগেই লিপ্ত আছেন এবং তার সর্বশেষ প্রমাণ হচ্ছে ফিরে দেখা সেই সময়। আমি আমার মতো করে বোঝার চেষ্টা করেছি তার এবারের এই চেষ্টার সময়কাল হচ্ছে 10ম জাতীয় সংসদ নির্বাচন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। 38টি নিবন্ধের প্রায় সবগুলি এই তিনটি নির্বাচনকালীন সময়কার রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটকে ঘিরে লেখা। 10ম জাতীয় সংসদ নির্বাচন দেশবাসী তথা বিশ্ববাসীর কাছে একটা একতরফা নির্বাচন হিসাবে চিহ্নিত হয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে 151টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয় লাভ করেছিল 10ম জাতীয় সংসদ নির্বাচনে পলাতক ফ্যাসিবাদী সরকারের রাজনৈতিক দল এবং জোট। একটি নির্বাচনে যদি শতকরা 51% লোক নির্বাচনে অংশগ্রহণ না করে, সাংবিধানিকভাবে ওটাকে নির্বাচন বলে কিনা এটা একটা প্রশ্ন থেকে যায়। কৌশল অথবা ধূর্ততার মধ্য দিয়ে নির্বাচনের নামে ভোটারদের অংশগ্রহণ ছাড়াই কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নির্বাচন ছাড়া অর্জন করা গেল। আমি যারা সময়ের দিকে ফিরে তাকাবেন, হাসান আহমেদ চৌধুরী কিরণের এই বইয়ের উপলক্ষে তাদের সকলকে দূরবীন দিয়ে ওই নির্বাচনটাকে আরো বিশ্লেষণ করার জন্য আমি আবেদন জানিয়ে রাখলাম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এদেশে এবং বিশ্ববাসীর কাছে নিশিরাতের ভোট হিসাবে পরিচিত। আমি নিজেও একজন প্রার্থী ছিলাম ওই ভোটে। প্রায় 1 মাস 10 দিন আমাকে আমার নিজের বাড়িতে গৃহবন্দী করে রাখা হয়েছে। আমার বাড়ির সামনে বিডিআর আর্মি ক্যাম্প বসানো হয়েছে। রাতের বেলায় বিডিআর সহ ছাত্রলীগ যুবলীগ দিয়ে ঘেরাও করে আমার বাড়ি থেকে সবাইকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। সাজানো নাটক ছিল অন্য। ওখানে একটা এমন নাটক তৈরি হবে যেখানে আমি হব লাশের দায় দায়িত্ব গ্রহণকারী খুনের আসামি। সর্বশক্তিমানের কৃপায় নাটক আর সেই গতিতে এগোয়নি। এভাবে সারা দেশে নিশিরাতের নির্বাচন হয়েছে। যাদেরকে আমি ইতিমধ্যে আহ্বান জানিয়েছি তাদের দূরবীন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও, একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আপনারা প্রয়োগ করে দেখতে পারেন। নিশিরাতের নির্বাচনের এই কালচার তৎকালীন সময়কার শাসককে যেমন একটা ধূর্ত এবং একজন সব সমস্যার সমাধানকারী রাজনীতিবিদ হিসাবে হাজির করেছিল, তেমনি কিন্তু 2024-এর 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পলায়নের শর্ত তৈরি করেছিল কিন্তু ওই ধরনের একটি নির্বাচন। তারপরের নির্বাচন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনের সময় আমি সহ আমার দলের সকল নীতি নির্ধারকরাই কারাগারে বন্দী ছিলাম। দেশের বিরোধী দল কেউ অংশগ্রহণ করে নাই এবং এরকম একটি প্রতিদ্বন্দ্বিতাবিহীন নির্বাচনকে নতুন নাটকে আমির আমির নির্বাচনে পরিণত করা হলো এবং নিজ দল থেকে ছদ্মবেশী প্রতিযোগী দাঁড় করানো হলো। তারপরে সেই নির্বাচনের আয়োজন করা হলো, কিন্তু দেখা গেল শতকরা 90% ভোটার নির্বাচনে অংশগ্রহণ করে নাই। নির্বাচন বর্জন করার মধ্য দিয়েই সেই দিন জনগণ বার্তা দিয়েছিল এই ধরনের নির্বাচনের নাটকের উপরে ভর করে যেই শাসন ব্যবস্থা, ফ্যাসিবাদের যেই নির্বাচনের মোড়ককে ব্যবহার করার যে ধূর্ততা, ইতিহাসের গতিপথে তা টেকে না। 2024-এর 5ই আগস্ট কারাগারে বসে সে একই দৃশ্যই দেখলাম। আমার সৌভাগ্য হয়েছে কারাগারে বসে
এই পরিস্থিতিগুলি দেখার কারণে অন্যান্য মানসিক চাপ কম ছিল এবং পর্যবেক্ষণ ক্ষমতাটা অনেক নিবিড় ছিল। আমার পর্যবেক্ষণ ক্ষমতাটা তুলনামূলকভাবে একটু গভীর ছিল এবং কেন্দ্রীভূত ছিল। হাসান আহমেদ চৌধুরী কিরণ এবং তার বইয়ের পাঠক এবং এই ধরনের কাজে যারা লিপ্ত আছেন সেই সকল মহান রাজনীতি বিশ্লেষকদেরকে আমি অনুরোধ করব, ফিরে দেখা সেই সময়ের এই তিনটি নির্বাচনের রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটকে আরো অনেক বেশি বেশি করে পোস্টমর্টেম করতে হবে এদেশের গণতন্ত্রের স্বার্থে। ফ্যাসিবাদী মনোজগতের মূল উপাদান কোথায় থাকে আরো ভালো করে বুঝতে হবে। আমি যত বেশি বুঝবো জানবো তত বেশি ক্ষমতাসীন দল হিসাবে বা দলের নেতা কর্মী হিসাবে আমার মনোজগৎকে বা আমাদের মনোজগৎকে আমরা ভাইরাস মুক্ত রাখতে পারবো। এই অধ্যয়ন এবং এই ধরনের পুস্তক, এই ধরনের প্রকাশনা, এটি হচ্ছে সমাজে অ্যান্টিভাইরাস হিসাবে কাজ করবে, যাতে যেই সমস্ত রাজনৈতিক নেতা কর্মীরা আমরা ক্ষমতার নাড়াচাড়া করি বা করব, তারা ওই ভাইরাস থেকে মুক্ত থাকতে পারবো যদি ফিরে দেখা সেই সময়ের ইতিহাসের সঠিক শিক্ষাগুলিকে আমরা সঠিকভাবে চিহ্নিত করতে পারি। দেশনায়ক তারেক রহমানের মন্ত্রিসভার একজন মন্ত্রী হিসাবে ফিরে দেখা সেই সময়ের বক্তব্যের এই পর্বে আমি গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে এ ব্যাপারে আশ্বস্ত করতে চাই, ইতিহাসের শিক্ষা আমাদের সরকার লাগাতারভাবে চর্চা করবে। আগামী দিন গণমাধ্যমে যদি আমাদের সরকারের এই প্রতিশ্রুতিকে জনগণকে জানাতে পারেন, আমি খুব খুশি হব। কারণ আমরা বিশ্বাস করি যে ইতিহাসের শিক্ষা গ্রহণ করা এবং তা চর্চা করার মধ্যেই সঠিক সুশাসনের গতি নির্ভর করে। কিরণ আহমেদ চৌধুরী বাংলাদেশের বিতর্ক সংস্কৃতিকে অনেক বেশি জনপ্রিয় করেছে। যে সমাজ বিতর্ককে ভয় পায়, যে সমাজ বিতর্ককে নাকচ করে, সেই সমাজ একটা জলাবদ্ধতায় আটকে যায়। বিশেষ করে তরুণ বয়স থেকেই নতুন প্রজন্মকে, ভবিষ্যৎ প্রজন্মকে বিতর্ক এবং বিতর্ক করার জন্য যে ক্রিটিক্যাল এনগেজমেন্ট, যে ক্রিটিক্যাল অবজারভেশন, আমাদের উচিত আমাদের সন্তানদেরকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করা। কনফার্ম করার মধ্যে কিন্তু কোনো কৃতিত্ব নাই, সব কিছুতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে কোনো কৃতিত্ব নাই। আমাদের পবিত্র ইসলাম ধর্মের নবীজি বুদ্ধি হওয়ার পর থেকেই তিনি তার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ধর্ম বিশ্বাসকে নাকচ করেই কিন্তু আজকের এই ধর্মের জন্ম হয়েছে। অতএব অন্ধের মতো কোনো কিছুকে মেনে নেওয়ার মধ্যে কিন্তু কোনো কৃতিত্ব নাই। হ্যাঁ, আমি মানতে রাজি আছি, কিন্তু তার আগে তো বুঝতে হবে আমাকে, এবং বোঝাবুঝির জন্য যতটুকু বিতর্ক আমার করা উচিত ততটুকু বিতর্ক করার মুক্ত চিন্তা এবং সৎ সাহস সম্পন্ন নাগরিক তৈরি করাই হবে ফিরে দেখা সময়ের মতো এই বইয়ের লেখকদের কাজ। আমি এই প্রসঙ্গেও হাসান আহমেদ চৌধুরী কিরণকে বিতর্ক সংস্কৃতির একজন প্রবক্তা হিসাবে এবং এই আন্দোলনের একজন পথিকৃৎ হিসাবে আপনাদের সকলের কাছে করতালি দিয়ে তাকে সম্বর্ধিত করতে চাই। আমাদের দেশে এই মুহূর্তেও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদালতের বিচারাধীন আছে। এখনো পর্যন্ত আদালতের সেই চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত এবং রাষ্ট্রপতির যেই আদেশের বলে আমাদের সংবিধান সংস্কার পরিষদ গঠিত হয়েছে, সেই সংক্রান্ত আলোচনা যেটি সংসদে চলছে তার মীমাংসা না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের ভবিষ্যতের সাংবিধানিক অবস্থানটা পরিষ্কার হবে না। তবে আমরা দৃঢ়ভাবে আশাবাদী, বিগত দিনের সকল গণ অভ্যুত্থান মানুষের এই রায়কে প্রমাণ করেছে, আমাদের দেশে দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে 6th পার্লামেন্টে সন্নিবেশিত করেছিলেন,
যারা সময়ের দিকে ফিরে তাকাবেন তাদেরকে আমি আবারও মনে করিয়ে দিতে চাই, 5th পার্লামেন্ট বাংলাদেশে প্রথম তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন। 6th পার্লামেন্ট বিএনপি এককভাবে নির্বাচন করতে বাধ্য হয়েছিল এবং অল্প দিনের মধ্যেই 6th পার্লামেন্টের অবসান ঘটিয়ে আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে 7th পার্লামেন্টের ইলেকশন হয়েছে। 7th পার্লামেন্টের ইলেকশনে আওয়ামী লীগ নির্বাচনে বিজয়ী হয়েছে। আমাদের নেত্রী বিরোধী দলীয় নেতার দায়িত্ব নিয়েছেন। ইতিহাস প্রমাণ করে 6th পার্লামেন্ট দেশনেত্রী বেগম খালেদা জিয়া তৈরি করেছিলেন শুধুমাত্র সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে সন্নিবেশিত করার জন্য। এবং আজও মানুষের মধ্যে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার এই সাংবিধানিক অবস্থানকে ধরে রাখাটার জন্য যে আগ্রহ, আর সেখান থেকে শেখ হাসিনার বিচ্যুতির কারণে 2024-এর 5ই আগস্টে তার যে চরম শিক্ষা, এই দুইটি তথ্যই কিন্তু ইতিহাসের পাঠক হিসাবে আমাদের কাছে আছে। সে কারণেই আমি আবারও উচ্চারণ করতে চাই, ইতিহাসের শিক্ষা আমাদের সরকার লাগাতারভাবে চর্চা করবে। কারণ আমরা জানি এই শিক্ষার মধ্যেই সেই পথ নিহিত, যেই পথে আমরা ফিরে দেখা সময়ের আলোকে অবাধ দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সাংবিধানিকভাবে পুনঃপ্রতিষ্ঠা করে দেশের অবাধ নির্বাচনের যেই যাত্রা নতুন করে শুরু হয়েছে 12ই ফেব্রুয়ারি, তাকে অব্যাহত রাখবো। ধন্যবাদ হাসান আহমেদ চৌধুরী কিরণকে।